ওয়ান ব্যাংকের অনেক ফান্ডামেন্টাল স্ট্রেংথ আছে। আমাদের এক্সপোর্ট সেক্টরে ওয়ান ব্যাংক যথেষ্ট স্ট্রং। ডিজিটাল ইনোভেশন প্লাস অন্যান্য কানেক্টিভিটির ব্যাপারে একটা ফোকাস আমাদের করতে হবে। সরকারের বিভিন্ন ফি কালেকশন আপনার ওয়ান ব্যাংক কিন্তু ভেরি স্ট্রং। এসএমই সেক্টরে আমার মনে হয় বাংলাদেশ একটা হিউজ অপরচুনিটি। কোলাট্রাল বেস লেন্ডিং এর থেকে ক্যাশ ফ্লো বেস লেন্ডিং কিন্তু সিগনিফিকেন্টলি ফোকাস করতে হবে। আমি যথেষ্ট অপটিমিস্টিক ইন মাই নিউ জার্নি, নিউ চ্যাপ্টার। দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইমামুল হাসান আদনান। আজ আমাদের সঙ্গে কথা বলার জন্য বণিক বার্তা স্টুডিওতে উপস্থিত হয়েছেন ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান। মুহিত রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি বণিক বার্তা স্টুডিওতে। আপনাকেও স্বাগত, ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো আদনান। লম্বা একটা জার্নি আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, প্রায় 3 দশক। এর মধ্যে আপনি পুরো সময়টাই আসলে বিদেশি ব্যাংকে কাটিয়েছেন বলা যায়। আমেরিকান এক্সপ্রেস দিয়ে আপনার ক্যারিয়ার শুরু এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডে আপনি প্রায় 2 দশক কাটিয়েছেন। তো ওয়ান ব্যাংকে আপনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন গত নভেম্বরে। কেমন দেখছেন ব্যাংকটিকে? ভালো। এক বাক্যে যদি বলি, আমার প্রায় 3 মাসের কিছু বেশি সময়ের অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা ভালো। আমার মনে হয় ওয়ান ব্যাংকের অনেক ফান্ডামেন্টাল স্ট্রেংথ আছে। ওয়ান ব্যাংক প্রাইমারিলি কর্পোরেট ব্যাংকিং স্পেসে স্ট্রং এবং দেশেও নেটওয়ার্ক বিস্তৃতি কিন্তু বেশ ভালো। ব্রাঞ্চের সংখ্যা বলেন, সাব ব্রাঞ্চ এবং অন্যান্য কানেক্টিভিটি ভালো। আমি তো বিদেশি ব্যাংকে প্রায় 30 বছর আমার ক্যারিয়ার, এবং আমি যেটা গত 20 বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছিলাম, এবং সেখানে আমার লোকাল ব্যাংক এবং গ্লোবাল ব্যাংকগুলোর সাথে কানেক্টিভিটি এবং কাজ করার আমার অভিজ্ঞতা আছে। এবং সেখান থেকেই আমার চিন্তা যে একটা মিড সাইজ ব্যাংকে গেলে সেটা এখন যে ট্রান্সফরমেশন, দেশে যে ওভারঅল ব্যাংকিং সেক্টরের যে ট্রান্সফরমেশন জার্নি যেটা হচ্ছে, সেখানে আমি একটা সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করতে পারবো বলে মনে করি। এবং ওয়ান ব্যাংকের আমি যদি দেখি, হেরিটেজ, লম্বা হেরিটেজ আছে, এবং সেখানে কিন্তু অনেক বড় বড় কর্পোরেটের উত্থানের জন্য ওয়ান ব্যাংকের কন্ট্রিবিউশন আছে। যদি আমরা জানি এখন যেটা হচ্ছে যে এখনকার যুগের সাথে ডিজিটাল ইনোভেশন প্লাস অন্যান্য কানেক্টিভিটির ব্যাপারে একটা ফোকাস আমাদের করতে হবে ওয়ান ব্যাংকে। রিটেল এসএমই খাতেও আমাদের সিগনিফিকেন্টলি একটা ফোকাস করার একটা ইচ্ছা আমাদের আছে ওয়ান ব্যাংকে। রেমিটেন্স, যেটা আমাদের দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেখানে আমার মনে হয় ওয়ান ব্যাংকে আমাদের কিছু করার এখানে অপরচুনিটি আছে। আমাদের এক্সপোর্ট সেক্টরে ওয়ান ব্যাংক যথেষ্ট স্ট্রং। আরও কিভাবে আমরা ডিজিটালি কানেক্টিভিটিতে আমরা সেগুলো করতে পারি সে ব্যাপারে আমরা চেষ্টা করব। আমার অভিজ্ঞতায়, গত 20 বছরের অভিজ্ঞতায়, গ্লোবাল ব্যাংকগুলোর সাথে যে কানেক্টিভিটিটা হয়েছে, সেখান থেকে আরও কিভাবে আমি তাদেরকে আরও লোকাল আমাদের কর্পোরেট ক্লায়েন্টের সাথে কিভাবে আমরা কানেক্টেড করতে পারি সে ব্যাপারে ফোকাস করব। আমি ওভারঅল যদি বলি আদনান, আমি যথেষ্ট অপটিমিস্টিক ইন মাই নিউ জার্নি, নিউ চ্যাপ্টার। ওকে, খুব ভালো লাগলো যে আপনার বিদেশি ব্যাংকের যে দীর্ঘ অভিজ্ঞতা সেটি আপনি লোকাল ব্যাংকে ব্যবহার করার এবং লোকাল ব্যাংকে সমৃদ্ধ করার জন্য কাজে লাগাবেন, এটাই আপনার প্রত্যাশা। আমরা যদি জানতে চাই যে আপনি এই যে লম্বা সময় জুড়ে বিদেশি ব্যাংকে কাজ করেছেন, সেখানের কর্মীদের যে কোয়ালিটি বা ব্যাংকের যে অপারেটিং সিস্টেম এবং প্রযুক্তিগত যে সক্ষমতা, সে জায়গায় থেকে তো আমাদের দেশের ব্যাংকগুলো কিছুটা পিছিয়ে আছে। তো এই ক্ষেত্রে ওয়ান ব্যাংকের পরিস্থিতি কেমন দেখছেন? এই ক্ষেত্রে আমি যেটা বলবো, অবশ্যই একটা বিদেশি ব্যাংক তো অবশ্যই গ্লোবাল স্ট্রাকচার, অনেক সিস্টেমের মধ্যে চলে। সেখানে আমার মনে হয় যে এখানে স্কোপ আছে। ওয়ান ব্যাংকে ভালো, আমার মনে হয় যে প্রযুক্তিগতভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশন বলেন বা বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে ওয়ান ব্যাংকের ভালো কানেক্টিভিটি আছে। আমি যেটা এসে দেখলাম গত 3 মাসে, সরকারের বিভিন্ন ফি কালেকশন আপনার ওয়ান ব্যাংক কিন্তু ভেরি স্ট্রং। আপনি যদি দেখেন, আপনার পাসপোর্ট ফি জমা দেওয়া, বিভিন্ন ট্যাক্স দেওয়া, আপনি কিন্তু খুঁজে পাবেন কিন্তু ওয়ান ব্যাংকে জমা নেই। এটা কিন্তু আমি খুবই প্লেজেন্টলি সারপ্রাইজড হয়েছি। মানে এক্সেলেন্ট নেটওয়ার্কিং কানেক্টিভিটি আছে সেখানে। আরও হয়তো বা সামনের দিকে তো অনেক কিছু অটোমেটেশনে চলে যাবে দেশ। সেখানে আমার মনে হয় ওয়ান ব্যাংক যেহেতু অলরেডি একটা অভিজ্ঞতা হয়েছে, আরও সামনের দিকে সুদূর প্রসারী যাওয়ার ব্যাপারে আমি মনে করি যে অনেক স্কোপ আছে। অনেক স্কোপ আছে। আমরা যদি ওয়ান ব্যাংকের কর্মীদের যোগ্যতা এবং দক্ষতা নিয়ে কিছু বলতে চাই। ওয়ান ব্যাংকের কর্মীরা ভালো। আমি বলবো যে আমার যে বিভিন্ন ব্যাংক খাতে এখন মৌলিক এটাই সমস্যা মনে করা হচ্ছে যে দক্ষ কর্মীর অভাব। এবং আমরা ওইটাই বলার চেষ্টা করছি। আমি আসার পরে একটা যেটা বিদেশি ব্যাংকে যেটা করে, আমরা বলি টাউন হল মিটিং, আমি প্রথম আসার পরে একটা করলাম প্রায় বোধহয় 400-500 জনের সাথে। এবং তারপরে রিসেন্টলি আমরা একটা স্ট্র্যাটেজিক লিডারশিপ মিট করলাম ওয়ান ব্যাংকের সিনিয়র কর্মীদের সাথে। সেখানে আমি দেখলাম যে
প্রপার হয়তো বা আরেকটু যদি আমরা লিডারশিপ এবং গাইডেন্স দিতে পারি, এই কর্মীরাই কিন্তু নেক্সট লেভেল অফ ব্যাংকে নিয়ে যেতে, এবং তারা কিন্তু সবাই কিন্তু একটা প্রসেসে যে স্ট্রং গভর্নেন্স গাইডলাইনে যে সেন্ট্রাল ব্যাংক আমাদের এখন অনেক ধরনের স্ট্রং গাইডেন্স নিয়ে আসছে, সেগুলো পালন করেই কিন্তু করতে চায়। আমি কিন্তু দেখিনি, আমার এই 3 মাসের এই অভিজ্ঞতায় কিন্তু মনে হয়নি যে কেউ নিয়মের বাইরে কিছু করতে চায়, এটা কিন্তু মনে হয়নি। এটা কিন্তু আমাদের ভুল ধারণা। আমিও যেহেতু একদম বিদেশি ব্যাংক থেকে একটা ডিফারেন্ট লেন্সে আসছি, আমি কিন্তু বলতে পারি যে সবার কিন্তু ওই ইচ্ছা যে রাইট জিনিসটা করার জন্য। হয়তো কোনো কারণে অনেক জায়গায় ত্রুটি বিচ্যুতি হয়েছে, কিন্তু কারো কোনো ইন্টেনশন ওরকম আছে বলে আমার কিন্তু এটা মনে হয়নি। ওকে, এটাই মনে করা হয় যে শীর্ষ নির্বাহীদের কাছ থেকে যদি আন্ডু ইনফ্লুয়েন্স হয় বা জি। অনৈতিক কোনো চাপ দেওয়া হয়, জি, জি। তখনই আসলে কর্মীরা বাধ্য হয় অনৈতিকতায় যুক্ত হতে। জি। আমরা এটা অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে, যে সমস্ত ব্যাংক নিয়ে এখন অনেক কথা হচ্ছে, জি, জি। সেক্ষেত্রে আমরা দেখেছি। আমরা যদি ওয়ান ব্যাংকের, আপনি যেটা বলছিলেন যে অনেক শক্তির জায়গা আছে, যদি আমরা এখন ওয়ান ব্যাংকের আকার নিয়ে যদি কথা বলি, যে এটার পোর্টফোলিও কেমন, লোন কেমন, ডিপোজিট কেমন এখন, কিংবা এটার আমদানি রপ্তানির ব্যবসার ভলিউমটা যদি আমাদেরকে একটু বলেন। আমাদের যে বর্তমানে ডিপোজিট পোর্টফোলিওর সাথে আমাদের লোনের পোর্টফোলিও ওভারঅল লিকুইডিটি পজিশন ভালো, অ্যাসেট কোয়ালিটি গত বছর থেকে এই বছর আরও ইমপ্রুভ করছে ওভারঅল। আমদানি রপ্তানির ক্ষেত্রে এক্সপোর্ট সেগমেন্টে আমরা গত বছর পর্যন্ত ভালোই করেছি, কিন্তু আমার মনে হয় যে সেখানে যে জিনিসটা আপনাকে আদান বলছিলাম যে ডিজিটাল কানেক্টিভিটির ব্যাপার আছে, কারণ এখন অনেক কিছু কিন্তু ম্যানুয়াল সিস্টেমে কিন্তু হবে না। সেখানে আমার মনে হয় যে আমার আগামী 18 মাস থেকে 24 মাসে ফোকাস করতে হবে ট্রেড, স্পেশালি ট্রেড সাইডে প্রচুরটা ডিজিটাল কানেক্টিভিটি যদি আমি করতে পারি, ওইভাবে অটোমেশনে যদি যেতে পারি, তাহলে আমাদের আমদানি রপ্তানি ক্ষেত্রে আরও সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হবে, যেটা আপনার বিদেশি ব্যাংকের জি, দীর্ঘ জি, অভিজ্ঞতা জি, এখানে কাজে জি, লাগতে জি। পারে। এবং আমি প্রচুর বিদেশি ব্যাংকের সাথে আদনান আমি কানেক্টেড ছিলাম, সেই কানেকশনটা রেখে তাদের থেকেও কিভাবে বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে সেই লিকুইডিটি প্লাস অন্যান্য কানেক্টিভিটি করতে পারি, সে ব্যাপারে আমি ফোকাস করব। ওকে, ওয়েল, আমরা যদি দেশের ব্যাংক খাত নিয়ে কিছু কথা বলতে চাই, দেশের ব্যাংক খাত তো গত 2 বছর ধরে অতীতের বলা যায় যে লুকিয়ে রাখা খেলাপি ঋণ সামনে এসেছে। আপনারা যেটা বারবার বলছিলেন, বাংলাদেশ ব্যাংকও বলছিল, এবং যদি বলা যায় যে এই মুহূর্তে বাংলাদেশের খেলাপি ঋণ সারা পৃথিবীর মধ্যেই মনে হয় ওয়ান অফ দ্য হাইস্ট। তো কেমন দেখছেন দেশের ব্যাংক খাত? অবশ্যই, এটা তো আমার মনে হয় যে প্রথম কথা, এইটা তো নতুন না, আপনি যেটা বললেন এটা তো আগেই ছিল, যদিও এখন আপনার এটা হয়তো বা আমরা প্রকাশ্যে নিয়ে এসেছি, এটা একদিক থেকে ভালো, এবং সামনের দিকে যদি দেখি যে এটা ইমপ্রুভ করবে, এবং ভবিষ্যতে আমাদের যেমন কয়েকটা জিনিসের উপরে ফোকাস করতে হবে, যেমন আপনার কোলাট্রাল বেজ লেন্ডিংয়ের থেকে ক্যাশ ফ্লো বেজ লেন্ডিং কিন্তু সিগনিফিকেন্টলি ফোকাস করতে হবে। এটা কিন্তু আমরা স্ট্রেস সিচুয়েশনে দেখতে পাচ্ছি যে আসলে কোলাট্রাল কিন্তু ওরকমভাবে এক্সিকিউট করা কিন্তু সহজ না। ক্যাশ ফ্লোটা দেখা এবং আপনার অন্যান্য গভর্নেন্স, রিলেশনশিপ, ব্যবসার মডেল সব কিছু কিন্তু ওভারঅল একটা সেই পরিমাণ, এবং মনিটরিং। আমার মনে হয় যে আমি যদি বিদেশি ব্যাংকের অভিজ্ঞতা প্লাস লোকাল ব্যাংকে যদি এসে যদি যেটা দেখি, বিদেশি ব্যাংকে প্রচুর মনিটরিং টুল আছে কিন্তু। একটা যেমন আর্লি অ্যালার্ট সিস্টেম বলে যে আগের থেকে একটা ব্যাংক একটা ব্যবসাতে যদি কোনো সমস্যা হয়, তাহলে কীভাবে সেই ক্লায়েন্টকে আমরা সহায়তা করবো যাতে সে ফার্দার প্রবলেমে যাতে না পড়ে। দেখা গেল যে আমি আর্লি যদি না জানতে পারি, সে তো আরও বিপদে পড়ে গেল, তখন তো আমিও প্রবলেমে, সেই ব্যাংকও প্রবলেমে। তাহলে সেই আর্লি ওয়ার্নিং সিস্টেমটা কীভাবে আরও কাজ করে, মনিটরিংটা কিভাবে কাজ করবে, এবং ওভারঅল গভর্নেন্স সিস্টেমটাকে কিন্তু ইমপ্রুভ করতে হবে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি এই রিসেন্ট রিফর্ম, আমরা তো জানি যে প্রচুর ব্যাংকিং সেক্টরে রিফর্ম অলরেডি চলছে, এবং আমি বাংলাদেশ আমাদের সেন্ট্রাল ব্যাংকেরও যদি বর্তমান স্টান্সও দেখি, রিফর্ম কিন্তু চলবে, এবং এই রিফর্ম চললে কিন্তু বাংলাদেশের সিগনিফিকেন্টলি আপনার ইমপ্রুভ করার ক্যাপাবিলিটি আছে। আমরা কিন্তু আমাদের যে গার্মেন্টস এক্সপোর্ট বলেন, আমাদের এটা কিন্তু ডেফিনেটলি হিউজ অপরচুনিটি, অন্যান্য আরও বিভিন্ন সেক্টরে কিন্তু অপরচুনিটি আছে, এবং বাংলাদেশ কিন্তু ইজ কনসিডার, এই যে বিভিন্ন কোভিড বলেন প্লাস অন্যান্য সময় আমাদের ট্র্যাক রেকর্ড কিন্তু বাইরে কিন্তু বেশ ভালো, আমাদের ফরেন কারেন্সি অব্লিগেশন সেটেলমেন্টের ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভালো। হ্যাঁ, অনেক অনেক ভালো। বলা হয়ে থাকে স্বাধীনতার পর থেকে আমরা কখনো আসলে ফেল করি না পেমেন্টের দিক থেকে, যেটা গত 2 বছর আগে হয়তো একটা চাপে পড়েছিলাম আমরা, অনেক ডিউ হয়ে যাচ্ছিল, পেমেন্টই কিন্তু আপনার কিন্তু পরবর্তীতে পরিশোধ করা হয়েছে। ওকে, আমরা যদি আপনি যেটা বলছিলেন, আসলে বাংলাদেশের মৌলিকভাবে ব্যাংকাররা আসলে জামানতটা ফোকাস করে, যে জমি আছে কিনা, বাড়ি আছে কিনা এগেনস্টে, ক্যাশ ফ্লোটা সেভাবে দেখা হয়নি অতীতে, এবং তার প্রেক্ষিতে আমরা দেখছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রায় 12 লাখ কোটি টাকার এগেনস্টে কিন্তু জমি হচ্ছে যে মর্টগেজ, এবং সেই জমি বিক্রি করে কিন্তু এখন আর কোনো বড় ঋণ আদায় করা যাচ্ছে না। তো এই যে জমির প্রতি যে আসক্তি, আমরা যদি বলি যে দেশের লোকাল ব্যাংকগুলোর, সেটা থেকে কাটিয়ে ওঠার জন্য আসলে মৌলিক কোন জায়গায় কাজ
করা উচিত, যেটাকে ক্যাশ ফ্লো দেখে ফাইন্যান্স করার ক্ষেত্রে ক্যাশ নিয়ে ফ্লো যাওয়ার দেখতে জন্য? হবে বা কোলাট্রাল জমিও দেখতে হবে, মানে ধরেন আপনি দেখতে হবে, কিন্তু মৌলিকভাবে আপনাকে ক্যাশ ফ্লোটা প্রথম হচ্ছে প্রাইমারি, তারপরে হয়তো জমি বা অন্য কোলাট্রালের হয়তো প্রশ্নটা হয়তো আসবে। এবং আমাদের এখন যেটা করতে হবে সামনের দিকে দুইটা জিনিস, এক হচ্ছে যেসব হয়তো ইন্ডাস্ট্রি কিছুটা হয়তো স্ট্রাগল ওই একটু মধ্যে পড়েছে, তাদেরকে কোনোভাবে আমরা কি আবার কি ক্যাশ ফ্লো বা বিজনেস সাইকেলে আনতে পারি কিনা। সব তো বিক্রি করে দিলে তো আমাদের চলবে না, দেশের ইকোনমি তো আমাদের তো সামনের দিকে অবশ্যই এগিয়ে সামনে নিয়ে নিতে যেতে হবে। হবে। তাহলে কিছু যদি প্রতিষ্ঠান যদি একটু যদি চাপে থাকে, তাদেরকে কিভাবে আমি আবার হয়তো ব্যবসায়িক সাইকেলে কিভাবে নিয়ে আসতে পারি, এটা একটা জিনিস আমাদের অবশ্যই কিন্তু ফোকাস করতে হবে। উইলফুল ডিফল্টার একটা জিনিস যেটা আমরা অলরেডি কিন্তু আমরা জানি খুবই ভালো করে, সেখানে কিন্তু আমাদের ডেফিনেটলি একটা স্ট্রং অ্যাকশনে যেতে হবে। অর্থঋণ আদালত এবং অন্যান্যভাবে কিভাবে রিকভারির কাজ করতে পারি, সেটা তো অনগোয়িং চলবে। একটা জিনিসের ব্যাপারে কথা অনেক দিন হয়েছে বোধহয়, এবং আরও সামনের দিকে হয়তো এই ব্যাপারে হয়তো কাজ করবে, যেটা এনপিএল এর জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা আমি যদি বাইরের ওয়ার্ল্ডে যদি বিশ্বে যদি দেখি, এই টাইপ সিচুয়েশনে কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খুবই ইম্পর্টেন্ট। যে আমরা ভবিষ্যতে যদি এটা করতে পারি, ওরা এনপিএলটা কিনে নেবে এবং আলটিমেটলি তারা কিভাবে সেই এনপিএলটা ডিসপোজ করবে, সেই কাজের ব্যাপারে হয়তো আমাদের সামনের যাত্রায় হয়তো যেতে হবে। অনেক দিন ধরে এটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু কাজ আগাচ্ছে না কেন? এটা আমরা সেদিন যখন আমরা বাংলাদেশ ব্যাংকে গেলাম, এদিনও এটা কথা হয়েছে। আবার আমার ধারণা যে এখন আবার এটা নিয়ে কাজ হয়তো বা শুরু হবে, কারণ অনেকগুলো এজেন্ডা আমাদের আসলে আদনান, মানে আপনি যদি দেখেন গত এই কিছুদিনের মধ্যে রিফর্মের অনেক কাজ কিন্তু এগিয়েছে। এবং বর্তমান সরকার এবং বর্তমান সেন্ট্রাল ব্যাংকও কিন্তু এটাতে একেবারে ক্লিয়ার। আমরা তো গতকালের পেপারই দেখছিলাম যে এটা ব্যাপারে যে এই রিফর্মগুলো চলবে। এখন ওভারনাইট কিন্তু এটা আমাদের সবারই মানতে হবে, ওভারনাইট কিন্তু সবকিছু ঠিক করা সম্ভব না। ওকে, আমরা এই মুহূর্তে অর্থনীতির যদি সবচাইতে বড় চাপের কথা বলি, সেটা হচ্ছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি একেবারেই তলানিতে, অলমোস্ট 6% কাছাকাছি, 6% উঠানামা করছে। এই সরকার, নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকারের সময় যে স্থবিরতা তৈরি হয়েছিল সেটা এখনও অব্যাহত আছে। তো নতুন যে সরকার আমরা পেলাম, সেই সরকারের প্রধান যে প্রায়োরিটি সেটা হচ্ছে কর্মসংস্থান তৈরি করা, আর সেক্ষেত্রে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে। তো এক্ষেত্রে আসলে বিনিয়োগ বাড়ানোর জন্য কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন, বা সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের সঙ্গে, আপনার নতুন গভর্নরের সঙ্গে আপনারা বৈঠক করেছেন এবং সেখানেও তিনি এই বিষয়ে জোর দিয়েছেন যে কিভাবে কর্মসংস্থানমুখী অর্থনীতি করা যায়, ফাইন্যান্স করা যায়। এখানে উনি একটা কথা খুবই জোর দিয়েছেন যে অনেক কোম্পানি তো এখন বন্ধ হয়ে গেছে, বা যেটাতে আমাদের সেখান থেকে কোন কোম্পানিগুলোকে আবার আমরা একটা চালুর রাস্তায় নিয়ে আসতে পারি, এটা একটা যে কিছু অংশ দিয়েও পারি কিনা, কারণ ওটা একদম হয়তো বন্ধই আছে সেখানে। তাহলে যদি ওগুলো যদি কিছুটা নিয়ে আসি, সেখানে ডেফিনেটলি আমাদের একটা এমপ্লয়মেন্ট জেনারেশনের কিন্তু স্কোপ একটা আসবে। আরেকটা জিনিস হচ্ছে অনেকগুলো জায়গাতে অনেক ইনভেস্টমেন্ট, অনেক অপরচুনিটি কিন্তু হয়তো একটু স্থবির অবস্থা গিয়েছিল, যেখানে কিন্তু ইনভেস্টমেন্ট এবং ওই অপরচুনিটিগুলো আসবে। সেখানেও কিন্তু আমাদের কিন্তু আমার কাছে মনে হয় যে কর্মসংস্থানের একটা ব্যবস্থা কিন্তু হবে। আমার মনে হয় যে অনেকেই আমাদের হয়তো বসেছিল যে আমরা আবার হয়তো, কারণ ব্যবসা কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু আমরা যদি জানি আপনার প্রচণ্ড রেজিলিয়েন্ট একটা নেশন, কিন্তু আমরা কিন্তু বিভিন্ন চাপের মধ্যেও আমরা কিন্তু ভালো করে যেতে পারি। এবং আমার কাছে মনে হচ্ছে যে সামনের দিকে যেগুলো যারা হয়তো এক্সপ্যানশনে যেত, যেগুলো হয়তো বা কিছুটা স্থবির ছিল, সামনের দিকে কিন্তু সেই জিনিসগুলো আবার কিন্তু চালু হবে। এবং সেখানে কিন্তু কর্মসংস্থান, যেটা সরকারের এখন নাম্বার 1 এজেন্ডা, এমপ্লয়মেন্ট জেনারেশন, আমার মনে হয় ডেফিনেটলি রাইটলি অ্যাড্রেসড। এবং আমার মনে হয় যে ব্যাংকিং সেক্টর, আমাদেরকেও নতুন গভর্নর মহোদয় কিন্তু ওই উপদেশটাই দিয়েছেন যে কিভাবে কর্মসংস্থানের দিকে আমরা যেতে পারি এবং সে ব্যাপারে আমরা কি করতে পারি, সে ব্যাপারে আমাদেরকে ফোকাস করতে হবে। এক্ষেত্রে সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? আমরা যেমন কয়েকটা জিনিস আমরা হয়তো বা, যেমন আমাদের এখানে একটা আসছে যে কিছু জিনিসের হয়তো বা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট যেগুলো থাকে, যে অনেকগুলো জিনিস হয়তো বা আমরা গতি আরও কীভাবে সেন্ট্রাল ব্যাংকে বাড়াতে পারি, কিছু জিনিসের অ্যাপ্রুভাল প্রসেস, সে ব্যাপারে আমাদের গভর্নর মধ্যে কিছু সহায়তা আমাদেরকে হয়তো দিবেন। আমরা বাইরে যেমন একটা জিনিস আমরা একটা আলাপ করেছি সেদিন আমাদের গভর্নর মহোদয়ের সাথে, যে এখানে আমরা একটা বাংলাদেশ ডে করতে পারি কিনা বাংলাদেশে, ঢাকাতে, যেখানে আমাদের যত বিদেশি যত আমাদের ঋণ দেয়, যেসব অলরেডি কিন্তু অনেক গ্লোবাল ব্যাংক মাল্টিল্যাটারাল বাংলাদেশে এক্সপোজার নেয়, কিন্তু তারা বিভিন্ন সময় বাংলাদেশে আসে। আমরা যদি একটা স্পেসিফিক টাইমে যদি আমরা ডিসাইড করতে পারি যে এই সময় আপনারা এই 2 দিন আসবেন, যেখানে আমরা বাংলাদেশ ডে বা বাংলাদেশ ফোরাম যদি আমরা করতে পারি, এবং সেখানে যদি আমরা আমাদের বাংলাদেশ স্টোরিটা প্রেজেন্ট করতে পারি, কারণ অনেক জিনিস আছে আমার কাছে যেটা মনে হয় বিদেশি ব্যাংক থেকে লোকাল ব্যাংকে মুভ করে, যেটা হচ্ছে যে অনেক গুড স্টোরি আছে যেটা প্রপারলি টোল্ড না, বরঞ্চ নেগেটিভ। কারণ মানুষ আপনি আমার চেয়ে বেটার বলতে পারবেন যে মিডিয়াতে হয়তো মানুষজন নেগেটিভ যেটা শুনতে চায়,
কিন্তু আমরা কিন্তু অনেক পজিটিভ স্টোরি আছে বাংলাদেশে, সেই জিনিসটুকু কি আমরা বাংলাদেশে এনে এখানে বলতে পারি কিনা? আমাদের গভর্নর মহোদয় হতে পারে, আমাদের অন্যান্য রেগুলেটরি বডির যদি প্রেজেন্টেশনগুলো করি, যে আমাদের আরএমজি প্লাস অন্যান্য সেক্টরের যে ম্যাসিভ সাকসেস স্টোরি আছে, প্রচুর বড় বড় বায়ার আমাদের কিন্তু এই বাংলাদেশ থেকে, আমাদের থেকে এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস আমাদের থেকে নেয়, এই স্টোরিগুলো নিলে বিদেশের গ্লোবাল ব্যাংক এবং আমাদের মাল্টিল্যাটারাল তারা যদি এখানে আসে, কমফোর্টটা নিলে নেক্সট লেভেলে আমরা যেতে পারবো। আমার একটা আইডিয়া আছে, যেটা হচ্ছে যে আপনার ফার্স্টে কিন্তু এফডিআই বলেন বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কিন্তু সহজে আসবে না। এরা যদি কমফোর্টেবল হয়, এই যারা লোকালরা যদি কমফোর্টেবল হয় যারা তাহলে বিদ্যমান আছে, হ্যাঁ আছে, যারা বর্তমানে বাংলাদেশে এক্সপোজার নিচ্ছে, ওরাই কিন্তু পরে আমাদের কিন্তু এফডিআই নিয়ে আসবে। আমি মনে করি আমাদের ম্যাসিভ গ্রোথ স্টোরি সামনের দিকে কিন্তু আছে, যেটা যদি আমরা বাংলাদেশে এনে বাংলাদেশ দিয়ে যদি করতে পারি, এটা কিন্তু একটা বিরাট সাফল্য হবে। এবং আমি মনে করি গভর্নর মহোদয় সেদিন আমাদের যে মিটিংটা হয়, উনি একদম প্রথমে উনি বললেন যে এটা উনি বলেছেন যে এটা খুবই, আমরা যদি এটা একটা ইনিশিয়েটিভ নিয়ে আমরা করতে পারি প্রাইভেট লোকাল ব্যাংকদের সাথে মিলে, তো আমার মনে হয় এটা হয়তো একটা ভালো রেজাল্ট আমাদের জন্য নিয়ে আসবে। ওকে, আমরা অনেক আলাপ করলাম ইতিমধ্যে, আমরা অনেকগুলো আইডিয়াও আসলে তৈরি হলো, আলোচনার মাধ্যমে উঠে আসলো আমাদের কর্মসংস্থান, অর্থনীতি এবং ব্যাংক খাত নিয়ে। আমরা যদি আবারও একদম শেষ পর্যায়ে এসে ওয়ান ব্যাংক নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই, যে অল্প সময় 1 বছর 2 বছরের মধ্যে আপনি কোথায় নিয়ে যেতে চান এই ব্যাংকটাকে, আগামী আপনি যখন এই ব্যাংক থেকে বিদায় নেবেন সেই সময়ে এই ব্যাংকটাকে কোথায় আপনি রেখে যেতে চান? আমি একটা জিনিস মনে করি যে এখানে একটা ওয়ান ব্যাংকের, যেটা আপনাকে প্রথমে শুরুতেই বলেছিলাম, যে এক্সেলেন্ট কর্পোরেট ব্যাংকিং ক্লায়েন্ট বেজ আছে, সেখানটাতে আমরা এক্সিস্টিং জায়গাতেই আমি মনে করি আরও ওখানে গ্রো করার সম্ভাবনা আছে, যেটা আমি দেখতে চাই। আমরা এটা বলতাম বিদেশি ব্যাংকে যে 360 ডিগ্রি একটা ক্লায়েন্টকে সাপোর্ট করা, তার ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং, সাপ্লায়ার ফাইন্যান্স, তার ইন্ডিভিজুয়াল পেরোল করা, এভরিথিং। সো আমি দেখতে চাই যে আমাদের যারা ওয়ান ব্যাংকের টপ 200 হতে পারে, 300 হতে পারে, যারা কর্পোরেট ক্লায়েন্ট আছে, তাদের পুরো 360 ডিগ্রি সাপোর্ট আমি দিতে পারি কিনা, এই জিনিসটার ব্যাপারে একটা অ্যাচিভ করতে চাই। এবং তাদের যদি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে বিভিন্ন ডলার ফাইন্যান্সিং, অন্য ক্যাপিটাল অ্যাডভাইজারি, ব্যালেন্স শিট অ্যাডভাইজারি, এই সাপোর্টগুলো লাগে, সেটা আমি দিতে পারি কিনা নেক্সট লেভেলে নেওয়ার জন্য, এটা একটা আমি অ্যাচিভ করতে চাই। সেকেন্ড থিং হচ্ছে এসএমই সেক্টরে আমার মনে হয় বাংলাদেশ একটা হিউজ অপরচুনিটি, ওইখানে হয়তো বা আমাদের হয়তো আরও গ্রো করার, এবং যেখানে আমি একটা স্ট্রং প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, কারণ এখানে অনেক ডিজিটাল এবং অনেক কানেক্টিভিটি, রিস্ক শেয়ারিং, একটা রিস্ক পার্টিসিপেশন বলে একটা বিদেশি ব্যাংকে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে একা রিস্ক না নিক, বিকজ অনেক মাল্টিল্যাটারাল গ্লোবাল ব্যাঙ্কগুলো এসএমই খাতে, গ্রিন বা এসব খাতে কিন্তু রিস্ক নিতে চায়, ওরা কিন্তু প্ল্যাটফর্মটা চায়। তো আমরা যদি ওরকম একটা প্ল্যাটফর্ম করতে পারি কয়েকটা ব্যাংক, তাহলে কিন্তু সেখানে রিস্ক পার্টিসিপেশন করে আমরা কিন্তু এসএমই খাতটা, যেটা আপনার যে পয়েন্ট এমপ্লয়মেন্ট জেনারেশন, এটা কিন্তু একটা বিশাল কিন্তু অপরচুনিটি সেখানে আছে। রিটেল খাতে আমি মনে করি রিটেল এবং ওয়েলথ ম্যানেজমেন্ট সাইডে আমরা এখনও অনেক কিছু করিনি, সেখানেও কিন্তু ওয়েলথ ম্যানেজমেন্ট, রিটেল ইন্ডিভিজুয়ালদের জন্যও কিন্তু আমরা একটা ব্যাংকিংয়ের ওভারঅল অ্যারেঞ্জমেন্ট করতে পারি। ডিজিটাল সাইডে আমি মনে করি যে একটা সিগনিফিক্যান্ট সাইড আমাদের ফোকাস করতে হবে, এবং আমি যেখানে আমার মনে হয় 2 to 3 ইয়ার্সে আমি সিগনিফিকেন্টলি ওখানে একটা মেজর রেভলিউশন দেখতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে কর্মী, আপনি পয়েন্টটা বলেছিলেন, ওয়ান ব্যাংকে আমি দেখেছি যে খুবই ভালো কর্মী গোষ্ঠী আছে, সেখানেও তাদেরকে আরও ফার্দার কীভাবে, আমাদের তো এখন ডিজিটাল ফিনটেক অনেক দিকে, কিন্তু নর্মাল ব্রিক অ্যান্ড মর্টার ব্যাংকিং কিন্তু ওরকমভাবে থাকবে না, তাহলে ডিজিটাল এবং ফিনটেক সাইডে কীভাবে আমাদের বিভিন্ন ইনোভেশনে আমাদের এই দক্ষ কর্মীদেরকেই নেক্সট লেভেলে কীভাবে নিতে পারি, সেই জিনিসটুকু আমার বিভিন্ন জায়গায় সাকসেশন প্ল্যানিং, এই কাজটার ব্যাপারে আমি ফোকাস করতে চাই। অনেক ধন্যবাদ মোহিত রহমান, আপনার এই সমস্ত পরিকল্পনাগুলো ওয়ান ব্যাংকের সাফল্যের জন্য সিঁড়ি হিসেবে কাজ করুক। অনেক শুভকামনা আপনার জন্য। আপনার অনেক ধন্যবাদ, আমারও আপনার সাথে কথা বলে ভালো লাগলো।